হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। আগের দিনের ভিডিওতে তোমরা তো দেখতেই পেলে যে দিয়ার হঠাৎ করেই শরীরটা খুব খারাপ লাগতে শুরু করলো। আর এখানে কিন্তু দিয়াকে ওর ঘরে নিয়ে এসে শুইয়ে দেওয়া হয়েছে। আর নেহা, ওর শাশুড়ি মা সবাই কিন্তু এখানে বসে আছে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কী কী হতে চলেছে। এই দিয়া, কিরে কিছু বলছিস না তো? এখন কেমন লাগছে শরীরটা? ঠিক লাগছে তো? আহারে, মেয়েটা কত শখ করে আমার কাছে আম মাখা খেতে চাইলো, আর খেতে খেতে কী যে অবস্থা হলো। ইস, নীলটা যে কখন আসবে। হ্যাঁ দিদি ভাই, আমি তো ঠিকই ছিলাম বলো, তোমার সাথে বসে গল্পই তো করছিলাম, তারপরে হঠাৎ করে ওগুলো খাওয়ার পরে কী যে হলো, আমার শরীরটা একদম ভালো লাগছে না দিদি ভাই। ও দিদি ভাই, তোমার ভাইকে আরেকবার ফোন করো না, তাড়াতাড়ি আসতে বলো না গো। আহা ছোটো বৌমা, তুমি এরকম করো না। এই সময় তো একটু আধটু এরকম হয়েই থাকে। না না, তুমি যদি এরকম অস্থির হয়ে পড়ো তাহলে কিন্তু তোমার শরীরটা আরও খারাপ হয়ে যাবে। আর খাওয়া দাওয়ার অনিয়ম হলে তো জানোই একটু আধটু শরীর খারাপ সবারই হয়। আর তোমার তো এখন এরকম অবস্থা। তুমি ঠাকুরের নাম করো, ঠাকুরের নাম করো। আমাদের মাথার ওপর উনি তো আছেন, রাধা মাধব আছেন, উনি সব দেখছেন, উনি সব ভালো করে দেবে। তুমি ঠাকুরের নাম করো। বড় বৌমা, এক কাজ করো তো, তুমি একটু গরম দুধ নিয়ে এসো ছোটো বৌমার জন্য। গরম দুধ খেলে শরীরটা ঠিক হয়ে যেতে পারে। না না মা, এখনও গরম দুধ কেমন করে খাবে? আমি বললাম না খানিকক্ষণ আগে ও কাঁচা আম মাখা খেলো, আর কাঁচা আম মাখা খাওয়ার পর কি দুধ খেতে পারে নাকি? তাহলে তো পেটটা আরও খারাপ হয়ে যাবে, অম্বল অ্যাসিড সব হয়ে যাবে। না না, আমি বরং এক কাজ করি, গরম জল খাইয়ে দিই ওকে একটু। রাধাকে বলি ও একটু গরম জল এনে দেবে, ওটা খেলে উপকার হতে পারে। রাধা, এই রাধা, একটু ছোট বৌদির জন্য উষ্ণ গরম জল করে নিয়ে আয় তো, তাড়াতাড়ি আনবি কিন্তু। বড় বৌদি, আমি ছোটদা ভাইকে ফোন করে দিয়েছি, ছোটদা ভাই রওনা দিয়ে দিয়েছে, আর খানিকক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। কি গো ছোট বৌদির কি খবর? ঠিক আছে তো এখন শরীরটা, নাকি আগের মতোই লাগছে? ও আচ্ছা বর্ষা, তোমার সাথে কথা হয়েছে? যাক ভালোই হলো, নীল একটু তাড়াতাড়ি এলে তাহলে মেয়েটাকে ডাক্তারের কাছে একটু নিয়ে যাওয়া যাবে। পূজা যে এখন কি করবে, বাড়িতে আসবে নাকি ওর চেম্বারে নিয়ে যাবে বুঝতেও পারছি না। পূজার ফোনটা লাগছিল না, আমি অনেকবার ট্রাই করছিলাম, দেখি নীল আসুক। তোমার দাদাও এখন নেই দেখো বাড়িতে, তোমার দাদার আসতে এখনও 2 দিন লাগবে। ইস, ও থাকলেও ভালো হতো। বড় বৌদি গো, এই নাও, তুমি গরম জল চাইলে, এই যে আমি উষ্ণ গরম জল করে এনেছি, নাও নাও, গরম আছে, এখনই ছোট বৌদিকে খাইয়ে দাও। দিয়া, এই যে রাধা উষ্ণ গরম জল করে এনেছে, নে তো বোন নে, এই জলটা একটু কষ্ট করে খেয়ে নে। এই জলটা খেলে তোর যদি একটু পেটটা হালকা লাগে, অনেক সময় গরম জল খেলে কিন্তু শরীরটা ঠিক হয়ে যায়, খেয়ে নে। হ্যাঁ দিদি ভাই, খেলাম, আর খেতে পারছি না। ও দিদি ভাই, এই পুরো জলটা যদি এখন খাই তাহলে আমার গা বমি করছে, আমার বমি হয়ে যাবে, আর খেতে পারবো না, এতেই হবে। শোনো না, এখনও তো তোমার ভাই এলো না গো, আমার খুব ভয় করছে, আর কত দেরি হবে গো। ছোট বৌদি, আমি তাহলে ছোটদা ভাইকে ফোন করি, যদি ছোটদা ভাইয়ের একটু আসতে দেরি হয় তাহলে তুমি আমার সাথে স্কুটি করে যেতে পারবে? তাহলে চলো না, আমি তোমাকে স্কুটি করে পূজাদের চেম্বারে নিয়ে যাচ্ছি, ওখানেই তাহলে তোমার চেক আপ হয়ে যাবে, তাহলে আর ভয় থাকবে না। তুমি যেতে পারবে আমার সাথে? হ্যাঁ বর্ষা, তুই কী সব বলছিস? এই সময় ছোটো বৌমা কী করে তোর স্কুটি করে যাবে? হ্যাঁ, মাথা টাথা ঘুরে যায় যখন তখন, কি করে বসবে তোকে ধরে বলতো? না না, নীল চলে আসবে খানিকক্ষণের মধ্যে, নীল এলে তবে গাড়ি করেই যাবে। এই সময় স্কুটি করে যাতায়াত করতে পারে? এই তো আমি চলে এসেছি, আর চিন্তা করতে হবে না। এই দিয়া, কি হলো তোমার সাথে তো কথা বলে তারপরে আমি সকালে বাইরে বেরোলাম, হঠাৎ করে এত শরীরটা খারাপ হয়ে গেল কি করে? কি গো, যেতে পারবে তো ডাক্তারের কাছে? চলো, আমি গাড়ি নিয়ে এসেছি, পূজার সাথেও কথা বলে এসেছি। ও এই তো ভাই, তুমি চলে এসছো, যাক বাবা শান্তি পেলাম। দেখো না, দিয়া তো ভালোই ছিল, আমরা দুজন বসে গল্প করছিলাম, তারপরে হঠাৎ করে না ও আম মাখা খেলো, আর তারপরে ওর শরীরটা অস্থির করছে। তুমি এক কাজ করো, তুমি পূজাকে ফোন করো, বাড়িতে এসে চেক আপ করে নিক। হ্যাঁ ছোটদা ভাই, তুই বরং পূজাদিকে ফোন কর। এর আগের বারও তো পূজাদি এসে বাড়িতে চেক আপ করে গেছিলো। বৌদির এরকম অবস্থায় বাইরে যাওয়ার দরকার নেই, তুই বরং পূজাদিকে বাড়িতেই আসতে বল, চেক আপ করে যাবে। না না, আজকে পূজা বাড়িতে আসতে পারবে না, আমার সাথে তোর কথা হলো, আমাকে বললো ও চেম্বারেই আছে, আমাকে দিয়াকে ওখানেই নিয়ে যেতে বললো। কারণ এখন যখন তখন এমার্জেন্সি যা কিছু হতেই পারে, তো যদি সেরকম কিছু ও বোঝে চেক আপ করার পর, তাহলে ওখানেই হাসপাতালে ভর্তি করে নেবে আর সিজার করে দেবে, কোনো ভয়ের কিছু নেই। দিয়া, এক কাজ করো, চলো তুমি আমার সাথে চলো, আমি গাড়ি নিয়ে এসেছি, কোনো অসুবিধা হবে না, পূজার চেম্বারে গিয়ে চেক আপটা করে নেবে ভালো মতো। হ্যাঁ ছোটো কোকা, তুই যেটা বলেছিস সেটাই কর। আমিও ওটাই ভাবছিলাম যে পূজা যদি বাড়িতে আসতো তাহলে সেরকম কিছু বুঝলে তাহলে কোনো উপায় থাকতো না, সেই তো আমাদেরকে হাসপাতালে ছুটতেই হতো। না না, তুই বরং ওখানেই নিয়ে যা, ওখানে নিয়ে গেলে ভালো মতো চেক আপ করে নেবে। আর বড় বৌমা শোনো, তুমি ওদের দুজনের সাথে যাও, কারণ ওখানে তুমি না থাকলে তো হবে না, বলো? ছোটো বৌমার সাথে সাথে তো কাউকে একজনকে থাকতে হবে। হ্যাঁ মা, শুধু বড় বৌদি না, আমিও যাব। আমি বাড়িতে বসে বসে শুধু শুধু টেনশন করতে পারবো না, আমি ওদের সাথে যাব। আরে না না, শোনো শোনো তোমরা, এই বর্ষা শোন, আগেই কাউকে যেতে হবে না, আগে আমি পূজার কাছে নিয়ে যাই, আগে চেক আপটা করুক ঠিক মতো। আর আগেই তো ওখানে গিয়ে ভিড় বাড়ানোর কোনো মানে হয় না, তাই না? শোন, আগে যদি পূজা চেক আপ করার পর যদি কিছু বুঝতে পারে, যদি কিছু বলে আমাকে সেরকম, তাহলে আমি তোদেরকে জানিয়ে দেবো, তাহলে সবাই মিলে চলে আসবি, কোনো অসুবিধা নেই। তো আগে থেকে যেতে হবে না, বাইরে যা গরম, তোমরা বাড়িতেই থাকো। আর দিয়া চলো, আর দেরি করে লাভ নেই, তোমাকে নিয়ে যাই, দেরি হয়ে যাচ্ছে তো। ও
তুমি আমাদেরকে এখন যেতে বারণ করছো? আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যখন মানা করছো তাহলে যাব না, কিন্তু সাবধানে। তুমি ওকে একা একা নিয়ে যেতে পারবে তো? তুমি তো ড্রাইভ করবে, আবার ও থাকবে পাশে। ঠিক আছে, দেখো কিন্তু কোনো অসুবিধা হলে কিন্তু তাহলে আমাদেরকে ফোন করো, আমরা কিন্তু সাথে সাথে চলে যাব। দিয়া, তুই বরং নীলের সাথে যা, ও যখন বলছে তোরা দুজনেই যেতে পারবি তাহলে যা, আর কোনো অসুবিধা হলে আমরা সাথে সাথে চলে আসবো। আর শোন, তুই কিন্তু টেনশন করবি না, তাহলে কিন্তু বিপিটা বেড়ে যাবে, আর প্রেশার বেড়ে গেলে জানিস তো বাচ্চার ক্ষতি হয়ে যাবে। আচ্ছা দিদি ভাই, তোমরা বাড়িতেই থেকো, আর একটু তো টেনশন হচ্ছে। না না, তোমরা চিন্তা করো না, কিছু হলে তোমার ভাই তোমাদের ফোন করবে। আর তিন্নি দিদিকে দেখে রেখো, আমি বরং যাই চেক আপটা করে আসি, খুব অস্বস্তি হচ্ছে আমার। আর তারপর নীল দিয়াকে নিয়ে গেল ডাক্তারের কাছে ওর চেক আপের জন্য। আর এখানে পূজা ওর চেম্বারে বসে পেশেন্ট দেখছে, আর নীলও কিন্তু দিয়াকে নিয়ে পূজার কাছেই আসছে চেক আপ করানোর জন্যে। আচ্ছা উর্মিলা, আজকের মতো পেশেন্ট তো আমার সব শেষ হয়ে গেছে, তাই না? কিন্তু আমি কিন্তু এক্ষুনি বাইরে যেতে পারবো না, কারণ আমার একজন ফ্রেন্ড আসবে ওর ওয়াইফকে নিয়ে। ওর ওয়াইফ আসলে প্রেগনেন্ট, তো ওর একটু প্রবলেম হচ্ছে, তো তাই এখানে একটু চেক আপ করিয়ে নেব। আপনি বরং হাসপাতালে চলে যান, আমি খানিকক্ষণের মধ্যেই ওখানে পৌঁছে যাব। ওদের দেখা হয়ে গেলে আমি আসছি। হ্যাঁ ম্যাডাম, আপনার পেশেন্ট এখানে সব দেখা হয়ে গেছে। আর আপনি একটু দেরি করে আসবেন বলছেন? ঠিক আছে ম্যাডাম, আপনি আপনার ফ্রেন্ডকে দেখে নিন। আর কিন্তু হাসপাতালে তো আপনার দুটো ওটি আজকে করার কথা ছিল ম্যাডাম। আমি কি তাহলে ওদের গিয়ে সব কিছু রেডি করব? সমস্ত ফর্মালিটি সব রেডি করে রাখি, আপনি আসলেই তাহলে অপারেশন শুরু হয়ে যাবে। আপনি যদি বলেন তাহলে আমি করে রাখবো। হ্যাঁ উর্মিলা, আমি দুটো ওটি করবো, তো তুমি এক কাজ করো, তুমি গিয়ে সমস্ত ফর্মালিটি রেডি করে রাখো, আর তারপর এখানে আমার সব চেক আপ কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি খুব তাড়াতাড়ি আসছি। আর তার কিছুক্ষণের মধ্যে সেখানে নীল কিন্তু দিয়াকে নিয়ে পূজার চেম্বারেও পৌঁছে যায়। দেখো দিয়া, সাবধানে সাবধানে, আস্তে আস্তে হাঁটো, অত তাড়াহুড়ো করতে হবে না কিন্তু। এই পূজা, এই যে চলে এসেছি দিয়াকে নিয়ে, দেখ ওকে একটু চেক আপটা করে নে। ও বলছে কিন্তু ওর শরীরটা ভালো লাগছে না, গাড়িতেও খুব ছটপট করছিল, একটু দেখ তো। ও নীল, তুই এসছিস? আমি তোদের জন্যই অপেক্ষা করছিলাম, না হলে আমাকে আবার হাসপাতালে বেরিয়ে যেতে হতো। দিয়া, এসো এসো, সাবধানে এসো, ওকে একটু নীল শুইয়ে দে বেডে, আমি দেখছি। আচ্ছা ম্যাডাম, আমি তাহলে আসছি, আপনি কাজ সেরে তারপরে হাসপাতালে আসুন। দিয়া, নাও, এই আস্তে আস্তে শুয়ে পড়ো, আর চিন্তা করো না, আমি এখানে আছি। আর পূজা দেখছে তো তোমাকে। দিয়া, তোমাকে কিন্তু দেখেই মনে হচ্ছে তুমি কিন্তু ভীষণ ভয় পাচ্ছ। একদম ভয় পাবে না, তোমার যা যা অসুবিধা হচ্ছে পূজাকে সব বলো, ওকে তো তুমি চেনো ভালো করে। এই নীল, তুই বা এত চিন্তা করছিস কেন বলতো? দিয়াকে তো আমি ভালো করে চিনি, আর ওকে আমার নতুন পেশেন্ট নাকি? তুই যা তো, তুই ওখানে গিয়ে চেয়ারে বস। এই দিয়া, এবার আমাকে সব কিছু বলো তো, কি হয়েছে? তোমরা এত টেনশন চিন্তা কেন করছো? আর বলো, হঠাৎ করে তোমার এতটা শরীর খারাপই বা কেন হলো, আর শরীরের মধ্যে কি অস্বস্তি হচ্ছে সেটাও আমাকে বলো। তোমার বর তো যা টেনশন করছে, তুমি কোনো চিন্তা করবে না, কিন্তু তুমি তো আমাকে খুব ভালো করে চেনো। বলো আমাকে কি হয়েছে। আমি সকাল থেকে ভালোই ছিলাম গো, কিছুই হয়নি, কিন্তু হঠাৎ করে না আমি আম মাখা খেতে চাইলাম দিদিভাইয়ের কাছে, তো দিদিভাই আমাকে মেখে দিল, আর ওটা খাওয়ার পর থেকেই না আমার শরীরটা খারাপ লাগতে শুরু করলো। আমার গলা বুক ভীষণ জ্বালা করছিল, আর পেটটা না হঠাৎ করে শক্ত হয়ে গেল, জানো তো। তো তারপর থেকে এত অস্বস্তি হচ্ছে, আমি ভীষণ ভয় পেয়ে গেলাম, আর তারপরে নীলকে ফোন করলাম যে এরকম ব্যাপার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই সময় একটু আধটু এইসব হয়েই থাকে, আর খাওয়ার অনিয়ম হলেও অনেক সময় এরকম হয়। ঠিক আছে, এটাতে ভয়ের কোনো ব্যাপার নেই। আচ্ছা দিয়া, তুমি ভালো করে মনে করে বলো তো, যে তুমি বেবির মুভমেন্টটা বুঝতে পারছো তো? কখন লাস্ট নড়েছিল সেটা আমাকে বলতে পারবে? না গো পূজাদি, তোমাকে আমি বললাম না যে আমার শরীরটা হঠাৎ করেই খুব খারাপ লাগতে শুরু করলো, আর তখন থেকেই কিন্তু আমি বেবির মুভমেন্টটা বুঝতে পারছিলাম না। আমি বাড়ির কাউকে বলিনি, কারণ ওরা টেনশন করবে, তোমাকেই বললাম। আমি কিন্তু তারপর থেকে কোনো রকম মুভমেন্ট কিছু বুঝতে পারিনি গো। কি বলছো দিয়া? এতক্ষণ আমাকে তুমি বলনি কেন? তুমি বেবির কোনো মুভমেন্ট বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে, আমি আগে দেখছি, দাঁড়াও। হ্যাঁ সত্যি তো, তোমার পেটটা কিন্তু অনেকটা হার্ড হয়ে আছে। না না, এরকম থাকলে তো সত্যিই অস্বস্তিকরই হবে। দাঁড়াও, আগে মনে হচ্ছে তোমার আলট্রাসোনোগ্রাফি করতে হবে। আমি এভাবে হাত দিয়ে কিছুই বুঝতে পারছি না। নীল শোনা, দিয়া কিন্তু বেবির মুভমেন্ট কোনো রকম বুঝতে পারছে না, আর আমিও হাত দিয়ে দেখলাম কিচ্ছু বোঝা যাচ্ছে না। ওর পেটটা প্রচণ্ড হার্ড হয়ে আছে। আগে না আমাকে একটা আলট্রাসোনোগ্রাফি করতে হবে, না হলে আমি কিছু বুঝতে পারবো না। আর শোন, যদি সেরকম কিছু দেখি তাহলে কিন্তু আজকেই সিজার করে ফেলতে হবে। তোরা কিন্তু প্রিপেয়ার থাকিস, হ্যাঁ? আর টেনশন করিস না, আমি তো আছি। কি বলছিস পূজা, বেবির মুভমেন্ট বুঝতে পারছিস না? এটা তো সত্যি খুব টেনশনের ব্যাপার, আর সিরিয়াস কিছু না তো? আজকেই সিজার করতে হবে বলছিস? আমি তো বাড়ির লোককে খবরই দিইনি এখনো, আর সাথে কেউ আসেনি। ঠিক আছে ঠিক আছে, তুই আগে টেস্টটা কর।
আরে বাবা নীল, এত টেনশন করছিস কেন? দিয়ার কি এই প্রথমবার প্রেগনেন্সি নাকি? এর আগেও তো তুই বাবা হয়েছিস আর ও মা হয়েছে, আর কোনো কোনো সময় তো এরকম কমপ্লিকেশন এসেই থাকে, তাই না? কোনো চিন্তা করিস না, আমি আগে আলট্রাসোনোগ্রাফিটা করি, তারপরে বেবির পজিশনটা তো দেখতে হবে, সেটা আগে বুঝতে দে আমাকে। কি হলো পূজাদি, তোমরা দুজনে মিলে কি কথা বলছো? আমাকে একটু বলো, কোনো সিরিয়াস কিছু না তো? আমার তো দেখে ভয় করছে। কি বলছো তোমরা, বলো না আমাকে। ওহো দিয়া, তুমি এত টেনশন করো না। তুমি যদি টেনশন করো তাহলে কিন্তু তোমার বিপিটা বেড়ে যাবে, আর তখন কিন্তু আমাদের আরও সমস্যায় পড়তে হবে, তোমার আর তোমার বেবির দুজনেরই কিন্তু ক্ষতি হবে। আমরা এমন কিছুই বলছিলাম না, আসলে আমি ওকে বলছিলাম যে তোমার একটা আলট্রাসোনোগ্রাফি করে নিলে তোমার বেবির পজিশনটা বোঝা যাবে, আর সেরকম হলে সিজার করা হতে পারে, সেটার জন্য প্রিপেয়ার থাকতে হবে। আর তুমি তো জানো কখনো কখনো এরকম প্রেগনেন্সির সময় কমপ্লিকেশন এসেই থাকে, সেগুলোর জন্য আমাদের একদম প্রিপেয়ার থাকতে হবে, মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে, তাই না? আর তুমি তো এর আগেও প্রেগনেন্ট হয়েছো দিয়া, তোমার তো বেবি হয়েছে, তুমি তো জানো, সেই জন্য তুমি কিন্তু, আমি জানি তুমি খুব সাহসী, তুমি একদম ভয় পাবে না। আর তারপর পূজা দিয়ার আলট্রাসোনোগ্রাফি করতে শুরু করলো, কারণ দিয়া ওর বেবির কোনো রকম মুভমেন্ট বুঝতে পারছিল না, তাই পূজা আলট্রাসোনোগ্রাফি করে দেখে নিচ্ছে বেবির পজিশন। কি গো পূজাদি, তুমি দেখছো আমার বেবিটা ঠিক আছে তো? কি গো তুমি কিছু বলছো না কেন, কিছু বলো। হ্যাঁ হ্যাঁ দিয়া, এই তো আমি দেখছি, তুমি একটু দাঁড়াও, আমাকে একটু ভালো করে দেখতে দাও, আমাকে বুঝতে দাও, তারপরে বলছি। এই পূজা, কিরে, কিছু কি বুঝতে পারলি? দেখলি বেবির পজিশনটা ঠিক আছে তো? বেবি মুভমেন্ট করছে তো? কিরে বল। হ্যাঁ নীল, শোন আমি বলছি যেটা, সেটা হচ্ছে কিন্তু আমাদের মনে হচ্ছে আজকে কিন্তু সিজারটা করে নিতে হবে, বুঝলি? কারণ বেবির মুভমেন্ট কিন্তু ঠিকভাবে বোঝা যাচ্ছে না, আর বেবির পজিশনও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তো আমাদের কিন্তু ওয়েট করাটা একদম ঠিক হবে না। তুই এক কাজ কর, তুই ওকে এখনই হাসপাতালে নিয়ে চলে আয়, কারণ আমার ওখানে এখনই দুটো ওটি আছে, আমি এখনই ওখানে যাচ্ছি, তুই ওকে নিয়ে চলে আয়, আর বাড়ির লোককেও খবর দিয়ে দে, আর টেনশনের কোনো ব্যাপার নেই, আমি আছি। আর শোন, তুই ওকে এক্ষুনি কিন্তু নিয়ে চলে আয়। কি বলছিস, আজকেই সিজার করতে হবে? এই পূজা, কোনো টেনশনের ব্যাপার নেই তো? কোনো ভয়ের ব্যাপার নেই তো? তাহলে কিন্তু আমাকে বলতে পারিস, আর বাড়ির লোককেও তো খবর দিতে হবে, ওরাও তো কেউ আসেনি। ওহো নীল, তুই নিজে একজন ডক্টর হয়ে এত ভীতু হলি কি করে বলতো? আমি তো বলছি না, সেরকম ভয়ের কোনো ব্যাপার নেই, কিন্তু বেবির মুভমেন্ট আমি বুঝতে পারছি না জন্য আমার খুব টেনশন হচ্ছে, তো আমি কোনো রকম রিস্ক নিতে চাই না, সেই জন্য বলছি আজকে ওর সিজারটা করে দিই। আর ডেট তো চলেই এসেছে, কোনো ভয়ের কিছু নেই। তুই এক কাজ কর, তুই তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে আয়, আর বাড়ির লোককে বল যা যা জিনিসপত্র প্রয়োজন থাকে সেই সব কিছু নিয়ে চলে আসতে, আমি আজকেই করে দিচ্ছি। আর কোনো টেনশন করিস না, কিচ্ছু হবে না, সব ভালো হবে। তাহলে বন্ধুরা, তোমরা তো এখানে দেখতেই পেলে যে দিয়া হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ে, আর নীলকে ডক্টরের কাছে নিয়ে আসে, আর ডক্টর কিন্তু ডিসিশন নিয়ে ফেলে যে আজকেই কিন্তু দিয়ার ডেলিভারি হবে। তাহলে বন্ধুরা, আগামী পর্বগুলো কিন্তু আমাদের বেশ জমজমাটে আসতে চলেছে, তোমরা কিন্তু কেউ দেখতে মিস করো না। আর আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, আর এরকমই সুন্দর সুন্দর গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের পাশে থেকো। তাহলে আজকের মতো গল্পটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।